গণতন্ত্রের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, শুরু হয় এলাকা, মহল্লা, জায়গায় জায়গায় এই টাউন হল মিটিং এর মাধ্যমে। আজকে থেকে 200-250 বছর আগে যুক্তরাষ্ট্র, যেখানে আসলে প্রথম এই যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, গণতন্ত্র সৃষ্টি, সেখানে এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় এইসব টাউন হল মিটিং এর মাধ্যমে সৃষ্টি। এলাকাবাসী এবং এলাকাবাসীর প্রতিনিধিত্ব যারা করেন বা সার্ভিস যারা দেন, তারা মিলে যেন উন্মুক্ত আলোচনা করতে পারে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার আমাদের এলাকায় ঢাকা 13-তে 31, 33, 34 নম্বর ওয়ার্ড নিয়ে আমরা প্রথম টাউন হল মিটিং। আমি জানি আপনারা মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন যাবৎ গ্যাসের স্বল্পতার কারণে গ্যাসের চাপের আপনারা অভাব করছে। আমি বিশ্বাস করি অবৈধ গ্যাস লাইন করে যদি আমরা একেবারে ঘটনা করতে পারতাম আপনাদের আশেপাশে, তাহলে আপনাদের গ্যাসের যদি সরবরাহ করা হয় তাতে আপনারা অ্যাটলিস্ট ন্যূনতমভাবে হলেও আপনারা চলে দেখার মতো অবস্থা। আমি ঢাকা ওয়াসার পক্ষ থেকে আপনাদের সামনে আমাদের সেবা কার্যক্রম সম্পর্কে কিছু কথা তুলে ধরতে চাই। প্রতিনিয়ত জনসংখ্যার বৃদ্ধি, নগরায়ন ও শিল্পায়নের ফলে পানির চাহিদা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবেলার ঢাকা ওয়াসা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা স্বীকার করি কিছু এলাকা এখনও পানির চাপ, লিকেজ ও পানির মান নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। আমরা তবে এসব সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করছি। আমি আপনাদের সর্বাত্ম সহযোগিতা কামনা করছি। আমরা সচেতন নাগরিক হিসেবে আমরা যদি নিজের দায়িত্বটা যদি নিজের ঠিকভাবে পালন করি, তাহলে এখানে আর তাকে কোনো প্রেশার ক্রিয়েট করতে হয় না। আমরা চাই না আপনাদের সাথে আমাদের কোনো মনোমালিন্য হোক। আমরা চাই আপনাদের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। পারিবারিক সেবার জন্য আপনাদের কীভাবে সেবা গ্রহণ করবেন আপনারা কি জানেন? একদম সহজ। সেবা গ্রহণ করতে হলে জাস্ট আমাদেরকে একটি কলে ফোন করলে ফায়ার সার্ভিস 24 ঘন্টা আপনাদের সেবার জন্য প্রস্তুত হয়ে থাকে। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, অল্প কিছুদিন হলো। আমাদের এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের সাথে সাথেই ট্রাফিক বিভাগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। কারণ ট্রাফিক বিভাগকে গুরুত্ব না দিলে ঢাকা শহর আস্তে আস্তে চলাচলে অনুপযুক্ত হয়ে যাচ্ছিল। গত 4 মাসে আমরা এই মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধ প্রায় 2000 অফিসার বিভিন্ন অপরাধের প্রতিষ্ঠিত করেছি। এতে আমরা মোবাইল কোডের মাধ্যমে সাজার ব্যবস্থা করেছি এবং নিয়মিত মামলার মাধ্যমে সফল করেছি। আমার এখানে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে বিভাগগুলো কাজ করে সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ প্রকৌশল বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং কর বিভাগ। মেইনলি আমাদের এই বিভাগগুলো আমাদের জোন পর্যায়ে, এই অঞ্চল পর্যায়ে এই বিভাগগুলোর উপস্থিতি রয়েছে এবং তারা এইগুলো কাজ করেছে। তাই এইগুলির মধ্যে বিদ্যুতের লাইট বন্ধ আছে বা চলছে না, এটা একটা নিত্য নৈমিত্তিক একটা বিষয়। প্রচুর পরিমাণে চোরের উৎপাদ আছে এই মোহাম্মদপুরে। যেমন আমাদের সুইচ বোর্ড চুরি করে নিয়ে যায় এবং পোলের গোড়ায় যে কন্ট্রোল বক্সটা থাকে, সেদিন আমি যে কন্ট্রোল বক্সটা যখন এরকম নষ্ট করা হয়, তাহলে কিন্তু কিছু কিছু লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আমাদের সব সমস্যার সমাধান হয়নি, কিন্তু প্রথমে গুরুত্বপূর্ণ যতগুলো সার্ভিস আছে, তিতাস, ওয়াসা, ডিপিডিসি, ফায়ার সার্ভিস, ডিএমপি ট্রাফিক, ডিএমপি, ডিএনসিসি, সবার কাছ থেকে আমরা শুনেছি। এবং যেটা সত্যি কথা, আমি টেবিলে বসে যেটা বলছিলাম যে আমি তাদের কাছ থেকে গত 2-3 মাসে যা কিছু শুনেছি, সেটা যদি আপনাদেরকে শোনাতে হয়, এক একজনকে 2-3 ঘন্টা করে সময় দিতে হবে। একমাত্র ডিএমপি ট্রাফিক ডিসি মহোদয় একটু সময় নিয়ে কথা বলেছেন, কিন্তু উনিও কিন্তু উনারা যে সমস্যাগুলো ফেস করেন সবকিছু বলতে পারেন না। যে গ্লোবাল স্ট্যান্ডার্ড, ইউএন স্ট্যান্ডার্ড ভাই, 500 নাগরিকের জন্য একজন পুলিশ কর্মকর্তা, আমরা এখানে 5000-এর জন্য একজন পাই। তাহলে তাদেরকে সবকিছুতে আমরা দোষারোপ করতে পারি না, আমাদের একে অপরকে সহযোগিতা করতে হবে। সকালে আদান দেওয়ার সাথে সাথে সব সিকিউরিটি চলে যায়, আর মানুষ তো বের হয় আদানের পরে এবং আমাদের পরে বাস দরকার, ট্রেন দরকার, বাইরে ছিনতাই তো ওই সময় হতেছে।
আমাদের প্রহরীরা আদানের সবাই চলে যায়। যে আজানের পর মানুষ বের হয় আর আজানের আগ দিয়ে বা আজানের পর পরই পুলিশ রাস্তা ছেড়ে চলে যায়, এটা সত্যি না। কিন্তু সব জায়গায় পুলিশ সবসময় থাকতে পারে, এটা কিন্তু মোহাম্মদপুর থানাও পরিষ্কার করেছে, এডিসি জুয়েল সাহেব পরিষ্কার করেছে, থানা ইনচার্জ আমাদের ওসি মেজবা সাহেব আছেন যিনি সুন্দরভাবে ওনার দায়িত্ব পালন করছেন। আগামী দিনগুলোতেও আমরা আশা রাখি আরো শক্তভাবে উনি দায়িত্ব পালন করবেন, কারণ আমরা ওনার হাত আরো কি করব, শক্তিশালী করবো ইনশাআল্লাহ। উনার ফোর্স বৃদ্ধি করতে হবে, উনার টহলের ভ্যান বা টহলের গাড়ি বৃদ্ধি করতে হবে, সেই সহযোগিতা ওনাকে দিতে হবে। এই যে ক্যাম্পগুলোর কথা বলা হলো, যে ক্যাম্পগুলোর মাধ্যমে সবাই বলেছেন ক্যাম্পগুলো, এগেন আমি আমাদের ক্যাম্পের ভাই বোনদের ছোট করে বলছি না, বাট যেই জায়গাগুলোতে দারিদ্রতা একটু বেশি, যেই জায়গাগুলোতে অন্ধকার একটু বেশি, সেই জায়গাগুলোতেই অন্যায়ের যারা অন্যায় করে, অন্যায়কারীরা তারা নিজেদের জায়গা তার ভেতর থেকে খুঁজে নেয়। তার জন্য আমার ক্যাম্পের ভাই বোনেরা অন্যায়কারী না, কিন্তু অন্যায়কারীরা যে যেখানে আছে এইখানে এসে তারা জায়গা খুঁজে নেয় অন্ধকারকে অপব্যবহার করবার। তাহলে আমাদের একটা দায়িত্ব আছে এই অন্ধকার মোচন করা। আমরা একদম গামছা আছি ওয়াইটামিস স্কুল থেকে, এরা সব ওয়াইজাদিতি স্কুল থেকে, স্কুল পায় প্রত্যেকে অফিসে। এখানে গত কয়েক বছর যাবত 2021 সালে আমার মেয়ে এখানে পড়ে। তো এখানে নিয়মিত এরা নিয়ম করে ভাবে সরকারি যে নির্দেশনা ওদের ক্লাসটা একটা রিঅ্যাডমিশন ক্লাস বা এখন যেটা সিজন তারা দিচ্ছেন সেটা ছাড়াও তারা প্রতি মাসে প্রতি বছর আমাদের থেকে অতিরিক্ত বিল নিচ্ছে। গত বছর আমরা একটা আন্দোলনের মতো গরিবকে তারপরে আমরা কিছু বিল হয়তো কমাই, কিন্তু কমানোর পরে এক বছর তারা প্রত্যেকটা ক্লাসে প্রি প্রাইমারি সেকশন থেকে নিয়ে হাই স্কুল পর্যন্ত প্রতি ক্লাসে এরা বেতন দিয়েছে। মোট 16,500 টাকা তারা বাৎসরিক শুধু বেতনময়ীভাবে তারা নিচ্ছেন। তাছাড়া আমাদের একটা সেলস সেন্টার আছে সেটা হচ্ছে মঞ্জিমা, সেই মঞ্জিমা থেকে আমাদেরকে বছরের শুরুতে প্যাকেজ আমাদের বই কিনতে বাধ্য করা হয়। আমরা বাড়ি থেকে কোনো বই, কোনো স্কুল ড্রেস কিছুই কিনতে পাই না, সব কাটা দোকান থেকে আমাদের কিনতে হয়। প্রাইমারি স্কুলের কথা হয়েছে, প্রাইমারি স্কুলে হাইজিন ট্রেনিং, সিভিক সেন্স ট্রেনিং, এগুলোর ব্যবস্থা আমরা করছি। এটা শুধু আমাদের এলাকা ভিত্তিক না, এটা জাতীয় ভিত্তিক। আমরা অনেক কিছু ট্রান্সফর্ম করছি, কিন্তু আমাদের এলাকার প্রত্যেকটা স্কুলের সাথে আপনারা জানলে হয়তো খুশি হবেন, মাত্র 4-5 দিন আগে সব স্কুল এবং কলেজের প্রিন্সিপালদের সাথে আমি বসেছি আমরা আলোচনা করেছি কি ভাবে আমরা এখানে গার্ডিয়ানদের এবং শিক্ষার্থীদের সহযোগিতা করতে পারি। সেই জায়গা থেকে একটা স্কুল নিয়ে কমপ্লেন এসেছে, YWC স্কুল, সেই স্কুলের কর্তৃপক্ষের সাথে আমরা বসবো। আপনারা আপনাদের ডিটেলস গুলো দিয়ে যাবেন যেন আপনাদের কমপ্লেনগুলো আমরা একদম স্ট্রেট ফরওয়ার্ড স্কুল অথরিটির সাথে যোগাযোগ করতে পারি। আমাদের মহল্লার সামনে ডাস্টবিন, আমি মনে হয় না পুরো মোহাম্মদপুরে কোনো এরকম বাসার মাত্র কয়েক ফুট সামনে এরকম ডাস্টবিন থাকে। আমরা এই সমস্যাটা আমরা ডিএনসিসির কাছে অনুরোধ করতেছি, আমরা কিভাবে এই সমস্যাটা করবো। পাশে জেনেভা ক্যাম্প, আপনারা সবাই জানেন জেনেভা ক্যাম্প হচ্ছে মাদকে নেই ঠিক। আমাদের এই ডাস্টবিনের চারপাশে যে পরিমাণ মাদক বিক্রি হয়। আসাদ অ্যাভিনিউ থেকে ভাই বলেছেন ওপেন ডাস্টবিন এবং এটা লোডিং আনলোডিং এর বিষয়, এটা আসলে আমাদের পুরো এলাকায় অনেক বড় সমস্যা। কিন্তু এই যে ডিএনসিসি যেটা আপনাদেরকে বললো যে আমাদের এসটিএস এর সমস্যা, ময়লা ফেলার জায়গার কমতি আছে, তার জন্য ওই যে স্কুল কলেজের গেটের সামনে ময়লা ফেলা শুরু হয়ে যায়। তো আপনারাও যদি, এলাকাবাসীরাও যদি একটু বিচক্ষণ হয়ে এসটিএস বসানোর মতো জায়গার একটু ব্যবস্থা করে দেন, তাহলে ডিএনসিসির অনেক সহযোগিতা হয় এই জায়গা থেকে। কারণ এক ভাই বলেছিলেন যে এলাকা ভিত্তিক কমিটি করার কথা, এই জিনিসটা আমরা আসলেই করতে চাই। প্রত্যেকটা এলাকায় মসজিদ ভিত্তিক আমরা কমিটি করতে চাই। সো এখানে আরেক ভাই বলেছিলেন, দুটো মসজিদের নাম নিয়ে বলেছিলেন যে ওই মসজিদের কমিটি হয়তো সঠিকভাবে কার্যকরী না, বা সঠিক ব্যক্তিবর্গ হয়তো ওই মসজিদের কমিটি নেই, ওই কমিটিতে নেই। আমরা যে কোনো একটা দুটো মসজিদ হিসেবে দেখতে চাই না, আমরা সকল মসজিদে দেখতে চাই যে এলাকার সবচেয়ে গণ্য মান্য, সবচেয়ে রেসপেক্টেড ব্যক্তিবর্গ যেন মসজিদ কমিটিতে থাকে, এবং সেই মসজিদ কমিটির মাধ্যমে আমরা এলাকার কমিটি করব যেই জায়গাগুলোতে তারা মুরব্বীর মতো করে নেতৃত্ব দিয়ে ওই জায়গার পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন, ট্রাফিক বলেন, রাস্তা ম্যানেজমেন্ট বলেন, আর আইন শৃঙ্খলা ম্যানেজমেন্ট বলেন, সব জায়গায় আমাদের সহযোগী হবে। এখানে নিম্নআয়ের লোকজন বাস করে এবং এখানে সন্ত্রাস, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ে আমরা অতিষ্ঠ, এবং মাদক তো আছেই, মাদকটা বলার অপেক্ষা রাখে না, সব ক্ষেত্রে মাদক চলে।
আমার কাছে আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ মন্ত্রী মহোদয়ের কাছে, যে আপনি যদি আমাদেরকে একটা ইন্ডিভিজুয়াল থানা রায়েরবাজারে দিয়ে দেন, আমার মনে হয় মোহাম্মদপুর থানার স্বল্পতার কারণে ওনারা এটা কন্ট্রোল করতে পারতেছে না। সন্ত্রাস চাঁদাবাজি নিয়ে কথা হয়েছে, রায়ের বাজার থেকে শুরু করে অনেকগুলো জায়গার কথা হয়েছে। সন্ত্রাস চাঁদাবাজি সবাই বলেছেন আলাদা আলাদা করে, আমরা জানি এটা নতুন কিছু না, আমরা সবাই জানি পুরাতন সমস্যা আমাদের এলাকার সন্ত্রাস চাঁদাবাজি, কিন্তু সেটা কমানোরও প্রচেষ্টা আমাদের আছে। এই যে আজকে আমাদের মোহাম্মদপুর থানার ইনচার্জ মেজবা সাহেব জানালেন বা এডিসি জুয়েল সাহেব জানালেন কি ভাবে আমরা আমাদের ফোর্সকে আরো রিইনফোর্স করতে পারি। তো সেই জায়গায় আমি আপনাদের মুরব্বীদের সাথে আবার বসবো, খুব শীঘ্রই বসবো, যে তাদেরকে এই সহযোগিতাগুলো আমরা কিভাবে দিতে পারি। আজকে তাদেরটা শুনলাম, আপনাদের কমপ্লেইন শুনলাম, সলিউশনসে আমাদের সবাইকে মিলে আসতে হবে, সেইগুলোর মিটিং আমরা খুব তাড়াতাড়ি করব। 34 নম্বরের বাসিন্দা, সম্পরের বাসিন্দা। আমাদের এলাকাতে আমাদের গ্যাসের তীব্র সমস্যা। আমাদের এলাকাতে যে গ্যাস লাইনটা ঢুকছে সেটা আপনার হাজিরুপা চুক্তির পর এটা 73 কিলো 74 সালে ঢুকছে। এখন এই পাইপটা খুব চিকন, অন্যান্য দিকে আপনার 2 ইঞ্চি পাইপ, এবং আমাদের এখানটা 3/4 কার, এবং এই পাইপটা অনেক পুরাতন হওয়ার কারণে আপনি জং পড়ে অনেক লিকেজ হয়েছে, যে কারণে বর্ষার সময় আপনার প্রশ্ন আমাদের 73 সালে সংস্কার করা হয়নি, এবং পাইপটাকে 2 ইঞ্চি করার জন্য আবেদন জানাচ্ছেন। গ্যাস লাইন নিয়ে কথা হয়েছে, গ্যাস লাইন নিয়ে আসলে একটা আলোচনা আছে, এবং তিতাস কর্তৃপক্ষের সাথেও আমরা ইতিমধ্যে কথা বলেছি কিভাবে একটা বড় প্রকল্প নেওয়া যায়। এখানে আমাদের হাতে তো আসবে না, এটা ঢাকা শহর ভিত্তিক হবে, ঢাকা শহর ভিত্তিক একটা বড় প্রকল্প নেওয়া যায়, পুরনো গ্যাস লাইন গুলো তারা যেন কমপ্লিট নতুন লাইন দিয়ে রিপ্লেস করতে পারে। তবে এটা যেমন আমি মন্ত্রী সভাতেও মানে ক্যাবিনেট মিটিং এ এটা উত্থাপন করেছি, আগামী দিনগুলো তো শক্তভাবে উত্থাপন করবো। আমি অত্যন্ত আশাবাদী যে অতি শীঘ্রই এই গ্যাস লাইন নতুন লাগানোর একটা ব্যবস্থার একটা প্রকল্প আসবে, শুরু হবে। কিন্তু আপনারাও মনে রাখবেন যে ঢাকা শহর ভিত্তিক কোনো কাজ হতে হলে এটা সহজ কাজ না, এটা ছোট কাজ না, এটা একদিনে হবে না। এখানে তিতাসকেও সহযোগিতা করতে হবে। তিতাসের ভাই হয়তো আজকে অত পরিষ্কার করে বলেন নাই, কিন্তু ওনারা এক জায়গায় চোরাই লাইন বন্ধ করে দিয়ে আসে, 2 ঘন্টার মধ্যে ওখানে আবার নতুন চোরাই লাইন খোলা হয়। এই জায়গা থেকে এলাকাবাসীদেরও আরো বিচক্ষণ আমাদের নতুন একটা আধুনিক শাসনের জন্য ঢাকা সিটি কর্পোরেশন জমি অধিগ্রহণ করেছিল, কিন্তু দুর্ভাগ্য বিষয় পর্যন্ত আমরা সেখানে বাস্তবায়ন দেখতে পারলাম না। আমাদের বর্তমান ঢাকা 13 আসনের অভিভাবক মাননীয় মন্ত্রী মহাশয় অবগত আছেন, এবং গত মাসে আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক বরাবর আমি ফাইল জমা দিয়েছি। জানতে পারলাম এটা ভূমি অধিগ্রহণ দপ্তরে আছে, কিন্তু কাজটা যাতে দ্রুত করে আমাদের ঢাকা 13 আসনের সকল হিন্দু সম্প্রদায়ের একটি প্রাণের দাবি, আমাদের একটা আধুনিক শ্মশানের ঘাট খুবই প্রয়োজনীয়। আমার আরেক ভাই 34 নম্বর ওয়ার্ডের শ্মশানের মধ্যে বলেছে কি করতে হবে, ডিও লেটার থেকে শুরু করে যা দরকার সবকিছু যত শীঘ্রই সম্ভব আমরা করব, কারণ আসলে আপনাদের এই শ্মশানের সুব্যবস্থা আমরা যত শীঘ্রই সম্ভব করে দিতে চাই, এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। আমি 34 নম্বর ওয়ার্ডের আমাদের বেরিবাদের মধ্যে একটা সাপ্তাহিক মেলা হয়। এই মেলাটায় বহিরাগত কিছু লোক তো থেকে চাঁদা খায়, যেটা আর সেটা আকাপের বদনাম হয়, আমাদের বিএনপি পরিবারের সবার বদনাম হয়। আমার মন্ত্রী মহিলার কাছে একটাই আকুল আলোচনা হয়ে এই ময়লার মেলাটা প্লাস গাছের কিছু দোকান আছে, বাসের দোকান আছে, এগুলো যদি উঠে যায় তাহলে আমাদের এই অন্তত রাস্তাও ক্লিয়ার থাকবে, আর আমাদের বিএনপি পরিবার তাও বদনাম হবে না। এই ময়লাটা মেলা প্লাস দোকান, বাসের দোকান, গ্যাসের দোকান, এগুলো সব ওই উঠে নেওয়া হবে। মেলার কথা বলেছেন 34 নম্বর ওই সাদেক খান ওয়ার্ডের, সাদেক খান ইসের পাশে বাজার বা হোয়াটএভার ওটার পাশে আপনার গোরস্থান কবরস্থানের ওদিক দিয়ে মেলা বসে। 33 নম্বর ওয়ার্ডে অনেকগুলো মেলা বসে, এটা নিয়ে ডিএনসিসি এবং আমরা আলোচনায় আছি এই মেলাগুলো নিয়ে কি ব্যবস্থা করা যায়। মেলা আমরা সরিয়ে দিতেও এত সহজে চাই না, কারণ এলাকাবাসী এই মেলাগুলো চায়, কিন্তু এটা প্রপার ম্যানেজমেন্টের আন্ডারে কিভাবে আসে, ডিএনসিসির কি নীতিমালা আছে যে তারা এটা তাদের কন্ট্রোলে আনতে পারে, এগুলো নিয়ে আমরা আলোচনায় আছি। আগামী দিনগুলোতে আমরা আশা রাখবো ডিএনসিসির মাধ্যমে, এটা আমাদের এলাকার না, এটা ডিএনসিসির মাধ্যমে সঠিক সলিউশন এটা নিয়ে আসা। দীর্ঘদিন পরিচ্ছন্ন কর্মীদের আবাসনে খালি জায়গা ছিল, আমরা শুনতে পাচ্ছি বিগত প্রশাসক এটা গণপূর্ত রেখে দিচ্ছে, এটা নামমাত্র একটা কাগজে গণপূর্ত রেখে দিচ্ছে, এটা সিটি কর্পোরেশন ফেরত আনবে। আমরা আশা করি
আর আরেকটা বিষয় হচ্ছে টাউন হলের পার্কিং এর পিছন সাইডটায় প্রায় 100 কাঁচা বাজার বন্ধ দোকান। এই দোকানগুলোর বিষয়ে আপনার একটা ব্যবস্থা নেন। পানির পাম্প, ফিল্টার এগুলো নিয়ে কথা বলেছেন। এক ভাই বলেছেন, আরেকটা বলেছেন কোন একটা জেনেভা ক্যাম্পের পাশে কোন একটা স্কেটিং গ্রাউন্ড আছে যেখানে পানি জমে মশার উপদ্রব। আজকে সকালেই আসলে ওটা পরিষ্কার করা হয়েছে, তো ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আপনারা একটু দায়িত্ব নিয়ে পরিষ্কার রাখবেন, তাহলে পরিষ্কার থাকবে। নাইট গার্ডের যেটা প্রবলেম, বিগত 2 বছর ধরে আমাদের এখানে কোনো নাইট গার্ড নেই। হ্যাঁ, রাত্রেবেলা কোনো গার্ড নেই। এই গার্ডগুলা ওই 24 পরবর্তী অভ্যুত্থানের পরে এখানে নাইট গার্ডের কোনো কার্যক্রম একদমই নেই, যে কারণে চুরি ছিনতাই এগুলো রাত্রেবেলা হয়, এমনকি দোকানের সাইনবোর্ড পর্যন্ত তুলে নিয়ে যায়। নাইট গার্ডের কথা বলেছেন এবং এডিসি জুয়েল সাহেব সঠিকভাবে পয়েন্ট আউট করেছেন যে এগুলো পুলিশ বা প্রশাসনের কাজ না, এটাকে এলাকা ভিত্তিক আপনারা যদি প্রাইভেট সিটিজেনরা মার্কেটরা করতে চান তাহলে করতে পারেন। এই জায়গা থেকে আমার আপনাদের প্রতি আহ্বান যে এই যে নাইট গার্ড দিবেন, গেট লাগাবেন, এটা করবেন, একটা গেট লাগাইতে কত খরচ হয়, 2টা নাইট গার্ড দিতে কত খরচ হয়। আমরা যদি এইভাবে নাইট গার্ড দেয়া, গেট লাগানোতে খরচ না করে আমরা যদি পুলিশ ফান্ডে ডোনেট করি, এগেন সেটার ব্যবস্থা আমরা আলাদাভাবে আমরা আলোচনা করবো, আমরা যদি পুলিশ ফান্ডে ডোনেট করি, আমার পুলিশ ভাইরা যদি ফোর্স আর 100-200 জন বাড়াতে সক্ষম হয়, আপনার এই একটা গেট লাগায় যেটা রাত্রেবেলা তালা দিয়ে দেবেন, সেটার বদলে একটা পুলিশ বক্স যদি ওই জায়গায় আমরা বসাইতে পারি আমাদের এলাকাবাসীদের ফান্ড দিয়ে, কারণ গেট তো এলাকাবাসী ফান্ড দিয়েই লাগতো, একটা পুলিশ বক্স যদি বসাতে পারি, একটা পেট্রোল অফিস যদি বসাতে পারি, তাইলে কি আমরা বেশি উপকৃত হই না কম উপকৃত হই? বেশি। তাহলে এই জায়গাগুলোতে মানে আমরা ইন্ডিভিজুয়ালি আমার বাসা আমার এলাকা চিন্তা না করে আমাদের প্রশাসনকে কিভাবে সহযোগিতা করতে পারি সেই দিকে যদি আমরা চিন্তা করি, সেই দিকে যদি ধাবিত হই, তাহলে আসলে হয়তো আমরা আমাদের এলাকা পুরো শহর, পুরো দেশের জন্য একটা মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে সক্ষম হব। আমি বিশ্বাস করি আজকে আপনারা দেখেছেন ডিএনসিসি থেকে শুরু করে ডিএমপি ট্রাফিক, ফায়ার সার্ভিস, ডিপিডিসি, ওয়াসা, তিতাসের এই যে অফিসার আজকে এখানে উপস্থিত আছেন, তারা আপনাদের সাথে যেভাবে আলোচনা করেছেন সেখান থেকে আমার মনে হয় আপনাদের কাছেও পরিষ্কার যে তাদের আসলে সদিচ্ছা আছে আপনাদেরকে সঠিক সার্ভিস দেয়া, তারা আসলে প্রচেষ্টায় আছেন আপনাদেরকে, নাগরিকদেরকে সঠিক সার্ভিস দেওয়ার। আমরা বসে বসে কমপ্লেইন অনেক করতে পারি, এই পুলিশ এটা করেন, এই ট্রাফিক জমে আছে, ট্রাফিক আটকে আছে, এই ডিএমপি ট্রাফিক ওরা খারাপ। কিন্তু আমরা ভুলে যাই যে যে দোকানটা বসিয়ে রাস্তা আটকানো আছে ওই দোকানে যে আমি কেনাকাটি করছি, ওই দোকান ছড়িয়ে দিলে আমি কমপ্লেন করছি, আরে শালার আমার মোহাম্মদপুর কত ঐতিহ্যবাহী এলাকা, রাস্তাঘাটে আমি যে কত মজার মজার খাবার খাইতে পারতাম, পুলিশ কি করছে উঠাই দিছে, এখন আর আমি ওই খাবার খেতে পারছি না। এখান থেকে আমাদের বিরত থেকে আমাদের প্রশাসনের ভাই বোনদের যদি আমরা সহযোগিতা করি, সরকার কিন্তু আপনাদের, আগের দিন নাই শাসক সরকার, সেই দিন আর নাই, সরকার আপনাদের, প্রতি মাসে জবাবদিহিতার কাঠগড়ায় সরকার দাঁড়াবে, আমি দাঁড়াবো, কিন্তু আপনাদেরকেও মেনে নিতে হবে এটা আপনাদের সরকার। সো আপনাদের মনে করে সহযোগিতার হাত আপনাদেরও বাড়িয়ে দিতে হবে। সেটা যদি আমরা করি তাহলে ইনশাল্লাহ আবারও বলছি আমাদের এলাকা ঢাকা 13 পুরো বাংলাদেশের জন্য মডেল এলাকা হবে।